আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। আমি রিপন কুমার হালদার, অষ্টম শ্রেণীর অধ্যায় 11 তথ্য ও উপাত্ত সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করব। প্রথমে আসো আমরা তথ্য কী। আমাদের জীবনে প্রতিনিয়ত যে ঘটনাগুলি ঘটে সেটাই তথ্য। আর উপাত্ত হলো কি, পরিসংখ্যানে কোনো ঘটনা বা তথ্য যখন কোনো সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়, সেই নির্দেশক সংখ্যাগুলোকেই বলা হয় উপাত্ত। ঠিক আছে, এরপর আসো পরিসংখ্যান। পরিসংখ্যান হলো কোনো ঘটনা বা তথ্য যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলি পরিসংখ্যান। এছাড়া পরিসংখ্যানের কি কেন্দ্রীয় প্রবণতা বলে একটা কথা আছে। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে কোনো ঘটনা বা তথ্য কোনো একটা কেন্দ্রবিন্দুর কাছাকাছি মান থাকে বা থাকতে চায়। এই মান কোনো একটা কেন্দ্রবিন্দুর কাছাকাছি থাকে বা থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার 3টি পরিমাপ রয়েছে। 3টি পরিমাপের মধ্যে কি গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক। এই আজ আমরা এই গড়, মধ্যক ও প্রচুরক কীভাবে নির্ণয় করে সেটা তোমাদেরকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটা গাণিতিক সমস্যা আছে। অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিতের বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। ক নম্বরে বলছে কি, শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের আগে পরিসর নির্ণয় করতে হবে। পরিসরের জন্য সূত্র হয়েছে কি, পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখানে সর্বোচ্চ সংখ্যা আছে কত, 73 এবং সর্বনিম্ন সংখ্যা আছে 42। আমরা প্রথমেই উপাত্তগুলিকে বিন্যস্ত করে নিয়েছি, ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, 13 পাবো 1, 4 আছে 7 পাবো 3, 31 যোগ 1 যোগ 1, অর্থাৎ আমাদের পরিসর হলো 32। শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর হচ্ছে আমাদের 32, শ্রেণী ব্যবধান আছে 5, ভাগফল হয় কত, 5 × 30, 6.4। শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, ভগ্নাংশের পরবর্তী সংখ্যা হবে। সুতরাং এটাকে আমরা লিখতে পারি 7। নিম্ন শ্রেণী সংখ্যা 7। আমরা এই উপাত্তগুলো থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করব। এখানে আমরা উপাত্তগুলিকে আগেই ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখেছি। এবার আমরা কি মধ্যক নির্ণয় করতে হলে আমার দেখতে হবে এখানে কতগুলো সংখ্যা আছে। এখানে আমার 30 জন ছাত্র দেওয়া আছে, তাহলে n হচ্ছে 30, অর্থাৎ 30 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার জন্য মধ্যক নির্ণয়ের সূত্র হয়েছে n জোড় n সমান 30 জন। এখানে n জোড় সংখ্যা, n জোড় সংখ্যা, অতএব মধ্যক সমান n/2
ও n/2 প্লাস 1, n/2 ও n/2 প্লাস 1 এত পদের মানের সমষ্টি ভাগ হচ্ছে 2। তাহলে আমার দেখা গেছে n 30 ভাগ 2 ও 30 ভাগ 2 যোগ 1 ভাগ 2 এত পদের মানের সমষ্টি ভাগ 2। সুতরাং এখানে হচ্ছে 15 ও 16 পদের মানের সমষ্টি ভাগ 2। 15 ও 16তম পদের মান হচ্ছে 54 আর হলো 56। তাহলে কি লিখতে পারি? 54 যোগ 56 ভাগ 2 সমান 110 ভাগ 2 সমান 55। অতএব মধ্যক সমান 55। এরপর আছে কি, আমার প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরক কি? কোনো ঘটনায় যে উপাত্তটি সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রচুরক। সুতরাং আমার এখানে দেখা গেছে 52, এই সংখ্যাটি 3 বার ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে প্রচুরক হয়েছে 52। এখানে 52 সংখ্যাটি 3 বার সুতরাং প্রচুরক সমান 52। এবার আমরা গণসংখ্যা সারণী তৈরি করে গড় নির্ণয় করব। গণসংখ্যা সারণী তৈরি থেকে গড় নির্ণয় করতে হলে আমাদের 5টা ঘর করতে হবে। প্রথমে কি? শ্রেণী ব্যবধান, তারপর টালি চিহ্ন, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান, লাস্টে হচ্ছে শ্রেণী মধ্যমান ইন্টু গণসংখ্যা। অর্থাৎ শ্রেণী মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করি, গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে 42, সুতরাং আমরা 42 থেকে শুরু করি, 42 থেকে 46, 47 থেকে 51, এভাবে 52 থেকে 56, 57 থেকে 61, 62 থেকে 66, 67 থেকে 71, 72 থেকে 76। এবার টালি চিহ্ন দেখো, 42 থেকে 46 পর্যন্ত আমার সংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5। সুতরাং 1 2 3 4, 4-এর পরে একটা টান দিলে 5। ঠিক আছে। এরপর 47 থেকে 51 পর্যন্ত আমার সংখ্যা আছে 5টা। দেখো 47 নাই, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5। এরপর আসে কি? 52 থেকে 56 পর্যন্ত। 52 থেকে 56 পর্যন্ত আছে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7, 7টা। তার মানে কি? 1 2 3 4 5 6 7। 57 থেকে 61 পর্যন্ত সংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5 6। 57 থেকে 61 পর্যন্ত আছে আমার কয়টা? 6টা। 2 3 4 5 6। তারপর আছে কি? 62 থেকে 66। 62 থেকে 66 আছে সংখ্যা আছে 2টো, 63 64। 63 64। এরপর 67 থেকে 71 পর্যন্ত আছে 1 2 3 4, 4টা। 67 থেকে 71 পর্যন্ত আছে 1 2 3 4। আর 72 থেকে 76-এর মধ্যে আছে সংখ্যা 1টা। সুতরাং আমাদের গণসংখ্যা হয়েছে 5 5 7 6 2 4 1। মোট n ইকুয়াল টু কত? 30।
ঠিক আছে। এরপর শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান হচ্ছে কোনো শ্রেণীর গড় মান, অর্থাৎ শ্রেণীর দুইটি সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। তাহলে শ্রেণীর মধ্যমান হচ্ছে এখানে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে 44, 86, 86 অর্ধেক হচ্ছে 44। 44কে আমরা এরপর 5 যোগ করলেই আমার পরবর্তী মানগুলি এসে পড়ে। 44-এর লগে 5 যোগ করলে 49, তারপর 54, তারপর আসবে 59, তারপর আসবে 64, তারপর 69, তারপর আসবে 74। ঘন ঘন হয়ে গেছে। 74, 44, 49, 54, 59, 64, 69, 74। এখন a পাই xi গণসংখ্যা এবং শ্রেণীর মধ্যমান গুণ করে আমরা যোগ করব। তাহলে আগে গুণ করি 220, তারপরে হচ্ছে 245, এটা গুণ করলে আসে 200, 378, তারপরে আসে 354, 354 পর 128, 276, তারপর শুধু 74। এখানে আমরা কি করব? সমষ্টি নির্ণয় করব। অতএব এখানে সামেশন অফ a পাই xi, অর্থাৎ শ্রেণীর মধ্যবিন্দু ও গণসংখ্যার গুণফলগুলিকে আমরা যোগ করে একত্রে নামালে কত আসে? 1675। এখন আমরা জানি গড় ইকুয়াল টু মোট, গড় ইকুয়াল টু হলো সামেশন অফ a পাই xi বাই n। আমরা জানি গড় সমান সামেশন অফ a পাই xi বাই n। সামেশন অফ a পাই xi এর মান হয়েছে 1675 ভাগ হয়েছে 30, ভাগ করলে আসে আমার 55.83 প্রায়। অর্থাৎ নির্ণীয় গড় 55.83। শিক্ষার্থীরা আমাদেরকে সারণী থেকে আয়তলেখ অঙ্কন করতে হলে প্রথম যে এটা দেওয়া আছে সারণীটা, সেটা ছিল বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলককে অবশ্যই আমার লেখচিত্র অঙ্কন করতে হলে অবিচ্ছিন্ন চলক করে নিতে হবে। তাহলে বিচ্ছিন্ন চলকটা আছে কি 51 থেকে 55, তাহলে এটা অবিচ্ছিন্ন চলকটা হবে 50.5 থেকে 55.5, 60.5, 65.5, 65.5 থেকে 70.5, 70.5 থেকে হবে 75.5, 75.5 থেকে 80.5, 80.5 থেকে করতে হবে 85.5, তারপর 85.5 থেকে করতে হবে 90.5। আমরা প্রথমে কি করলাম? অবিচ্ছিন্ন চলক তৈরি করলাম। গণসংখ্যাটা দেখো কি দেওয়া আছে, 20, 30, 15, 11, 8, 6, 4।
এখানে আমার টোটাল গণসংখ্যা আছে কত, এফ হবে n = 100 জন। দেখো এরপর আমরা কি আয়তলেখ অঙ্কন করার জন্য x অক্ষ বরাবর নেব প্রকৃত শ্রেণী ব্যবধান, আর y অক্ষ বরাবর হবে গণসংখ্যা। তাহলে কি আমরা মূল বিন্দু 0 0 y অক্ষ বরাবর কি 5 ঘর পর পর আমরা কি 5 10 15 20 25 30, এবং এখানে আমরা কত থেকে শুরু করব, 50.5 থেকে 55.5, 55.5 থেকে 60.5, আবার 60.5 থেকে 65.5, 65.5 থেকে 70.5, 70.5 থেকে 75.5, আবার 75.5 থেকে 80.5, 80.5 থেকে 85.5, 85.5 থেকে 90.5 পর্যন্ত নেব। ঠিক আছে, এখানে আমাদের যে ভাঙ্গা অংশটা থাকবে, কারণ এখানে আমাদের 0 থেকে 50-এর আগ পর্যন্ত যতগুলি ঘর আছে এই ভাঙ্গা অংশে আছে। তাহলে আমার এই ঘরে গণসংখ্যা ছিল 6, তাহলে 6 হবে এখানে। পরের ঘরে গণসংখ্যা আছে কত, 20, গণসংখ্যা হচ্ছে 20। তাহলে এই স্তম্ভ কি, তারপর 20, 20-এর পরে আছে কত, 30, 30-এর পরে আছে 15, 15 পরে আছে 11, 11 পরে আছে কত, 8, 8 হবে এই বরাবর। তারপর আছে 6, 6 হবে 5-এর একটু উপরে। তারপর আছে 4, 4 কত, প্রথম ছিল 6, তারপর 20, তারপর 30, 30-এর পরে 15, 15 পরে 11, 11 পরে আছে কত, 8, 8-এর পরে আছে আবার 6, তারপর 4। তাহলে আমরা এটা যোগ করি, 30, তারপরে হচ্ছে 15, তারপরে 11, তারপরে আছে 8, তারপরে আছে 6, 6, তারপর 4। তাহলে এটার সাথে এটা যাবে, এটার সাথে 30-এর এই স্তম্ভটা এরকম হয়ে এটা, তারপর তারপরে এটা হবে 4। এইটা হচ্ছে মোটামুটি আমাদের আয়তলেখ। এখানে একটু লিখতে হবে সব কাগজের ব্যাপারে, যে সব কাগজের x অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক প্রকৃত শ্রেণী ব্যবধান এবং y অক্ষ বরাবর প্রতি এক ঘর
সমান 1 একক ধরে গণসংখ্যা স্থাপন করি। কি লিখছি? ছক কাগজের x অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক প্রকৃত শ্রেণী ব্যবধান এবং y অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা স্থাপন করি। স্থাপন করে আয়তলেখ অঙ্কন করি। এখানে গণসংখ্যা এখানে প্রকৃত শ্রেণী ব্যবধান এই হলো আমাদের মোটামুটি আয়তলেখ অঙ্কন করা। তাহলে শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত করি। ধন্যবাদ।